আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো এখানে কি লেখা আছে, একটি 1.5 HP ক্ষমতার ইঞ্জিন দ্বারা 20 মিটার উচ্চতায় অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। এটি উদ্দীপকের একটি অংশ, অর্থাৎ এখানে একটি ইঞ্জিনের কথা বলা হয়েছে। এরপরে দেখো এরপরে কি বলা হয়েছে, 2 HP ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 3000 কেজি ইট ওই উচ্চতায় 25 মিনিটে তুলতে পারে। অর্থাৎ এখানে দুইটা ইঞ্জিনের কাজের বা কৃত কাজের কথা বলা হয়েছে বা ক্ষমতার কথা বলা হয়েছে। তো এখান থেকে আমাদের গয়ে বের করতে বলেছে প্রথম ইঞ্জিন দ্বারা কৃত কাজ নির্ণয় করো, এবং ঘয়ে বলেছে ইঞ্জিন দ্বয়ের কর্মক্ষমতার অনুপাত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এখন এখান থেকে আমাদের এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদের কিছু বেসিক জিনিস সম্বন্ধে জানা থাকতে হবে। সেগুলো কি দেখো, আমরা ইতিপূর্বে শিখেছি কাজের সংজ্ঞাটা শিখেছি আমরা। কাজ ইকুয়াল টু কি, কৃত কাজ। কৃত কাজ ইকুয়াল টু কি, বল ইন্টু সরণ। এটা তোমরা সবাই জানো। কাজ ইকুয়াল টু কি, বল ইন্টু সরণ। অর্থাৎ কাজ কাকে বলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে অর্থাৎ অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে কৃতকাজ হলো অর্থাৎ সোজা কথায় বল ইন্টু সরণ। এখন এই বলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বল ইকুয়াল টু এফ, আর সরণকে আমরা প্রকাশ করি এস দ্বারা। তাহলে কৃতকাজ ওয়ার্ক ডান ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখন এখানে দেখো এফ সমান নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম এ। এবং এখানে যেহেতু দেখো উচ্চতার ব্যাপার রয়েছে, তাহলে এখানে মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ বলের একটা প্রভাব রয়েছে, যার কারণে আমরা এখানে এফ এই হলো ত্বরণ, এই ত্বরণটাকে আমরা এখানে এই ক্ষেত্রে কি ধরবো, অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ হলো জি, আর যেহেতু এটা সরণ, সরণটাকে এখানে উচ্চতা বা দৈর্ঘ্য, তাহলে এটা হবে কি এম জি এইচ। তার মানে হলো কৃত কাজ আমরা যদি বের করতে বলেছে, কৃত কাজ বের করতে হলে আমার কি আসবে, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, এই সূত্রটা আসবে। তো এখন এখান থেকে আমরা দেখে নিব যে আমাদের স্টেম বা উদ্দীপকে আমার এখানের যে ভ্যালু যে কটা আসছে, অজানা রাশি আছে, এগুলো সবগুলোর মান এখানে দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা পেয়ে যাব। কিন্তু যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের বের করে নিতে হবে। এখন দেখো এখানে কি আছে, আমার জি এর মান কত, জি এর মান কনস্ট্যান্ট আমরা জানি, জি এর মান হলো জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা জানি। এইচ এর মান দেখো এখানে দেওয়া আছে 20 মিটার, তাহলে এইচ এর মানটাও আমাদের এখানে দেওয়া রয়েছে, উদ্দীপকে দেওয়া আছে। কিন্তু এম এর মানটা দেখো এখানে দেওয়া নাই। এখানে বলেছে কি 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ট্যাঙ্ক। এখন এই 2000 লিটার এটাকে কিন্তু আমরা সরাসরি বলতে পারি না 2000 কেজি। এই 2000 লিটারকে আমরা সরাসরি 2000 কেজি বলতে পারি না। কী কারণে বলতে পারি না, মনে করো এই ট্যাঙ্কটা পানি দ্বারা পূর্ণ থাকলে তখন আমরা বলতে পারবো হ্যাঁ 2000 লিটারে 2000 কেজি। কিন্তু যদি ট্যাঙ্কটা অন্য কোনো তরল পদার্থ দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 2000 লিটারে 2000 কেজি হবে না। যদি এটা কেরোসিন তেল দ্বারা পূর্ণ থাকে সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্কটি পরিপূর্ণ থাকলেও সেটি 2000 লিটার হবে, 2000 কেজি হবে না। এজন্য আমার এখান থেকে এই যে 2000 লিটার বললো আর আমি 2000 কেজি লিখে দিলাম, এটা করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে যে এই 2000 লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্কে কত কেজি পানি ধরে সেই জিনিসটা আমার বের করে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে দেখো
আমরা এটা বের করার জন্য একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা কি? সূত্রটা হলো রো ইকুয়াল টু এম বাই ভি। এখানে দেখো ভি হলো আয়তন, ভি ইকুয়াল টু আয়তন, আর এম ইকুয়াল টু হলো ভর, আর রো হলো তরলের ঘনত্ব। এটা হলো ঘনত্ব। এখন দেখো আমরা ভি এর মানটা এখানে কিন্তু দেওয়া আছে 2000 লিটার। কি ট্যাঙ্কের আয়তন হলো 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন, মানে 2000 লিটার ওটাতে পানি ধরে। তাহলে এটার ইয়ে হবে কি, ভি এর মানটা হলো কত, 2000 লিটার। তো 2000 লিটারকে আমরা লিটার থেকে ঘনমিটারে কিভাবে নিতে পারি? 1000 লিটার সমান 1 ঘনমিটার। তাহলে এটাকে আমরা যদি এভাবেই করি, এম এর মানটা আমরা বের করব। আর রো পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব হলো 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব। আর রো এর মানটা হলো, তাহলে আমরা বসিয়ে দেই 1000 একক, আর লিখলাম না। এম এর মান বের করতে হবে আমার। আর ভি এর মান কত দেখো, ভি আয়তন, ভি ইকুয়াল টু কত, 2000 লিটার বলেছে। তো এটাকে আমরা 2000 ডিভাইড 1000 যদি করে দেই, তাহলে এটা কি হয়ে যাবে, মিটার কিউব হয়ে যাবে, তাই না? কারণ কি 1000 লিটারে হলো 1 ঘনমিটার বা মিটার কিউব। তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে, 2 মিটার কিউব বা 2 ঘনমিটার বা কিউবিক মিটার। তো এখন তাহলে এখানে আয়তন কত হলো, 2। আমরা এককটা লিখলাম না, আবার লিখলেও লিখতে পারো, দেখো কেজি পার মিটার কিউব, আর এখানে হলো মিটার কিউব। তাহলে বা এখন দেখো এটা এম ইকুয়াল টু কী হবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, 1000 কেজি পার মিটার কিউব ইন্টু 2 মিটার কিউব। এই মিটার পার মিটার আর মিটার কিউব, এরা পার মিটার কিউব আর মিটার কিউব এটা কী হবে, অমিট হয়ে যাবে বা কাটাকাটি হয়ে যাবে। বা তাহলে এম ইকুয়াল টু কত হলো, 2000 কেজি। তার মানে হলো আমরা যে পানির যে ভর সেটা পেয়ে গিয়েছি। তাহলে আমার আগের সূত্রটা কি জানা ছিল, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। তো এম এর মানটা কত পেলাম আমরা, এম এর মানটা পেলাম 2000, ইন্টু জি হলো 9.8, ইন্টু এইচ কত, উচ্চতা কত, 20 মিটার। বসিয়ে দেই। এরপর আমরা ক্যালকুলেশন করে দেখি এটা মান কত আসে। 2000 ইন্টু 9.8 ইন্টু 20, 392,000 এত জুল। এটি আমাদের কৃতকাজের পরিমাণ। কোনটা দ্বারা, প্রথম ইঞ্জিন দ্বারা কৃতকাজের পরিমাণ হলো 392,000 এত জুল। এটি হলো আমাদের গয়ের সমাধানটা সম্পন্ন হয়েছে। এরপরে চলো আমরা ঘ নাম্বারটার সমাধান করি। ঘয়ে কি বলেছে দেখো, ইঞ্জিন দ্বয়ের কর্মক্ষমতার অনুপাত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ কর্মদক্ষতার অনুপাত বের করতে হবে। এখানে দেখো প্রথম ইঞ্জিনটার ক্ষমতা কত দেওয়া আছে, 1.5 এইচপি বা হর্স পাওয়ার। এই হর্স পাওয়ারের সাথে ওয়াটের একটা সম্পর্ক আছে। হর্স পাওয়ার হলো এক ধরনের ক্ষমতার একক বা অশ্ব ক্ষমতা বা বাংলায় বলে। তো এটার সম্পর্কটা কি, 1 এইচপি ইকুয়াল টু 746 এত ওয়াটস। তো দেখো প্রথম ইঞ্জিনটার ক্ষমতা কত আসবে। আচ্ছা এটা দেখো, এই যে 1.5 পি, এটি হলো কোম্পানি প্রদত্ত
ক্ষমতা, কোনো একটা কোম্পানি প্রদত্ত ক্ষমতা হলো 1.5 এইচপি। এইখানের যে ক্ষমতাটা আছে এই সম্পূর্ণ ক্ষমতা কিন্তু কোনো একটা ইঞ্জিন প্রয়োগ করতে পারে না বা ব্যবহার করতে পারে না, তার সম্পূর্ণ ক্ষমতাটাকে সে ব্যবহার করতে পারে না। এই জন্যই ইঞ্জিনের কর্মদক্ষতার প্রশ্নটা আসে, অর্থাৎ তার ক্ষমতা কতটুকু এবং সে কতটুকু কাজে লাগালো, তাদের যে অনুপাত সেটি হলো কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি। তো এখন দেখো আমাদের প্রথম ইঞ্জিনটার ক্ষেত্রে চলে আসি, 1.5 এইচপি ক্ষমতা, তাই না? তাহলে এটা হলো পি ইনপুট, অর্থাৎ কোম্পানি থেকে যেটা প্রদত্ত সেটা হলো 1.5 এইচপি। তাহলে আমরা এই 1.5 এইচপিকে আমরা কি করব, ওয়াটে নিয়ে যাব। তাহলে পি ইনপুট হবে কত আমার, 1.5 এইচপি ইকুয়াল টু 1.5 ইন্টু কত আসবে, 746। এটা মাল্টিপ্লাই করলে কত আসে একটু করে দেখি আমরা। 1.5 ইন্টু 746 ইকুয়াল টু, এটা চলে আসছে আমাদের 1119 এত। এটা কি হয়ে যাবে, ওয়াটস। তাহলে আমার প্রথম ইঞ্জিনটার পি ইনপুট বা প্রদত্ত ক্ষমতা হলো কত, 1119 এত ওয়াট হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো আমরা ক্ষমতা সংজ্ঞা তো জানি, ক্ষমতা হলো একক সময়ে কৃত কাজ, অর্থাৎ এখানে আমরা বের করব লভ্য কার্যকর ক্ষমতা, আমি সেটাকে পি আউটপুট দ্বারা ইন্ডিকেট করলাম, অর্থাৎ পি আউট লিখলাম। তো কৃত কাজ হলো ডাব্লিউ আর সময় হলো টি। একক সময়ে কৃত কাজকে কি বলে, ক্ষমতা বলে। তাহলে কৃত কাজ হলো ডাব্লিউ আর অর্থাৎ কাজের হারকে ক্ষমতা বলে। হার মানে কি, টাইমটা নিচে যাচ্ছে, ভাগ করে দিব টাইম দিয়ে। তাহলে ডাব্লিউকে আমরা কি লিখতে পারি, এম জি এইচ বাই টি। এখন আমরা এটার মান বসিয়ে দিই, এম কত, 2000 কেজি ইন্টু জি এর মান হলো 9.8 ইন্টু এইচ কত, এইচ হলো 20 মিটার, আর টি কত, দেখো টি বলেছে 30 মিনিট। তো আমরা জানি কাজে সময়ের এসআই ইউনিট হলো সেকেন্ড, তাহলে এটাকে আমরা কি করব, সেকেন্ডে নিয়ে যাব। তাহলে কি লিখব, 30 ইন্টু 60। এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আমাদের কত আসে। into 9.8 into 20 divide 30 into 60, আমাদের আসছে হলো 217.78 অ্যাপ্রক্সিমেট বা প্রায় এত ওয়াট ডাব্লু দিলাম। তো এখন এটি হলো আমাদের কি, লভ্য কার্যকর ক্ষমতা, আর এটা হলো মোট প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ কোম্পানি কর্তৃক ক্ষমতা প্রদত্ত ক্ষমতা হলো এটা, এবং আমার এই ক্ষেত্রে কাজে লেগেছে হলো এত ওয়াট। তাহলে এটার অনুপাতই হলো আমাদের এই ইঞ্জিনটার ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। তো দেখো আমি এর কর্মদক্ষতা, প্রথম ইঞ্জিনটার কর্মদক্ষতা বের করছি। প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা 1 ইকুয়াল টু কি লিখবো আমরা, প্রদত্ত লভ্য কার্যকর ক্ষমতা, যেটাকে আমি পি আউট দ্বারা প্রকাশ করেছি, মোট প্রদত্ত ক্ষমতা এটা হলো পি ইনপুট দ্বারা প্রকাশ করেছি, ইন্টু 100%। এটা শতকরা হারে নির্ণয় করা হয়, কর্মদক্ষতাটাকে কি করা হয়, শতকরায় প্রকাশ করা হয়, যার কারণে আমরা এখানে কি করলাম, 100% ব্যবহার করলাম। তো এখন আমাদের পি আউট কত এসেছিল, 217.78 ওয়াট, আর আমাদের পি ইনপুট কত ছিল, 1119 এত ওয়াট, ইন্টু 100
পার্সেন্ট। তো কত হয় আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। ডিভাইড 1119 ইন্টু 100। আচ্ছা, এটা এসেছে আমাদের 19.46 এত পার্সেন্ট। এখানে অবশ্যই পার্সেন্ট চিহ্নটা ব্যবহার করতে হবে। এখানে অবশ্যই কি করতে হবে, আমাদের যে শতকরা চিহ্নটা ব্যবহার করতে হবে, কারণ কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি হলো শতকরায় প্রকাশ করা হয়, অর্থাৎ এর শতকরা হার কত, ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বা কাজ করার শতকরা হার কত। এরপরে চলো আমরা প্রথম ইঞ্জিনটার দেখো কর্মদক্ষতা পেয়ে গেছি। এখন কি করব, আমরা দ্বিতীয় ইঞ্জিনটার কর্মদক্ষতা নির্ণয় করব এবং তারপরে কি করব, এদের অনুপাত নির্ণয় করব। তো এখন দেখো আমরা চলে যাব দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয়ের জন্য। দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে পি ইনপুট কত আছে, অর্থাৎ কোম্পানি প্রদত্ত ক্ষমতা, সেটা কত। দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে পি ইনপুট কত আছে, পি ইন ইকুয়াল টু 2 HP। তাহলে কি হবে, 2 ইন্টু 746 এত ওয়াট। তাহলে কত আসে, 1492 এত ওয়াট চলে আসলো। এটা হলো আমার কোম্পানি প্রদত্ত ক্ষমতা বা মোট প্রদত্ত ক্ষমতা। এরপর হলো আমার কি আছে, এম দেওয়া আছে। এম কত, ভর এম ইকুয়াল টু 3000 কেজি। জি এর মান তো আমরা জানি, জি হলো জি ইকুয়াল টু 9.8 ধ্রুব মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে হলো এইচ এর মানটাও আমরা জানি, এইচ ইকুয়াল টু কত, 20 মিটার। আর টাইম কত আছে, টাইম টি ইকুয়াল টু 25 মিনিট। আমরা এটাকে সেকেন্ডে নিয়ে যাব, তাহলে 25 ইন্টু 60 এত সেকেন্ড হয়ে গেল। তো প্রথমে আমরা এখান থেকে পি আউটটা বের করে ফেলি। পি আউট ইকুয়াল টু কী হবে, ডাব্লিউ বাই টি। একইভাবে এখন ডাব্লিউ এর মানটা কত, ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ বাই টি। দেখো এমজিএইচ প্রত্যেকটার মানে এখানে আছে, তো আমরা এখান থেকে মানটা জাস্ট বসিয়ে দিব। তাহলে 3000 ইন্টু জি এর মান হলো 9.8 ইন্টু এইচ এর মান হলো 20 আর টি এর মান হলো 25 ইন্টু 60। ক্যালকুলেশন করে ফেলি আমরা। 3000 ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইড 25 ইন্টু 60। এটা আসছে 392। এটার পি আউটপুট আসছে 392 এত ওয়াট। তো এখন দেখো আমরা কি করব, দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতাটা নির্ণয় করে ফেলব। ইটা 2 ইকুয়াল টু পি আউট বাই পি ইন ইন্টু 100%। তো আমাদের পি আউট কত এসেছিল, 392, আর পি ইনপুট কত এসেছে, পি ইনপুট হলো 1492 ইন্টু 100%। দেখো এখন আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। ডিভাইড 1492 ইন্টু 100, 26.27 এত পার্সেন্ট
অ্যাপ্রক্সিমেটলি বা প্রায়। তো এরপরে কিছু অংশ বাকি আছে, তো আমরা ওইটাকে নগণ্য হিসেবে বাদ দিয়ে দিলাম, এই জন্য প্রায় লিখব। তো এখন আমাদের বলেছে যে দেখো ইটা 1-এর মান কত পেয়েছিলাম আমরা, ইটা 1 ইকুয়াল টু 19.46 পেয়েছিলাম এত পার্সেন্ট। আর ইটা 2 কত পেলাম, দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা কত পেলাম, 26.27%। তো আমরা কি করব, এখন এই দুটার অনুপাত বের করব। অনুপাত মানে হলো জাস্ট ভাগ করে দিব আমরা। তাহলে কি হবে দেখো, ইটা 1 বাই ইটা 2 ইকুয়াল টু, এটার কত, ইটা 1 কত 19.46 আর এটা আসছে 26.27। তো এখন আমরা ছোট সংখ্যা কোনটা, 19.46, এটাকে আমরা লব ও হরকে প্রত্যেকটাকেই আমরা 19.46 এটা দিয়ে ভাগ করে দেই। তাহলে কি আসবে, উপরেরটাতে 1 আসবে আর নিচে 26.27 ডিভাইড 19.46, 1.35 লিখতে পারি আমরা, 1.35। দেয়ারফর আমরা কি লিখতে পারবো, ইটা 1 ইজ টু ইটা 2 ইকুয়াল টু 1 ইজ টু 1.35। এটাই হলো আমাদের অনুপাত। বলছে ইঞ্জিনদ্বয়ের কর্মক্ষমতার অনুপাত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এটাই হলো আমাদের ইঞ্জিনদ্বয়ের কর্মক্ষমতার অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।